সমুদ্র একটা এমন গভীরতা যেটা নিজের ভিতরে একটা আলাদা দুনিয়া। কখনো ভেবেছ এতগুলো জাহাজের গল্প শুধু যাত্রা বা ট্রেডের মধ্যে সীমাবদ্ধ নয়? অনেকবার এই গল্পগুলো অমীমাংসিত রহস্য, অদ্ভুত অদৃশ্য হয়ে যাওয়া আর ব্যাখ্যাতীত ঘটনার দিকে নিয়ে যায়, যেখানে একটা এমন জাহাজ যেটা তার ৩০০-র বেশি ক্রু মেম্বার নিয়ে সমুদ্রে অদৃশ্য হয়ে যায়, আর কোথাও একটা এমন জাহাজ যেটা ১৩ বছর ধরে সমুদ্রে নিজে নিজে চলছে। আজ আমরা তোমাদের নিয়ে যাব এমন একটা সফরে যেখানে আমরা দুনিয়ার ৫টা সবচেয়ে রহস্যময় আর ভুতুরে জাহাজের কথা জানব, যেগুলোকে বিজ্ঞানীরা আজ পর্যন্ত বুঝতে পারেনি। তাহলে প্রস্তুত হও এমন একটা সফরের জন্য যেটা তোমাদের সমুদ্রের গভীরতা থেকে ব্যাখ্যাতীত হররের দুনিয়ায় নিয়ে যাবে। বন্ধুরা, যদি তুমি এখনও আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেশন দেয় আর আমরা তোমাদের জন্য এমন আরও ভিডিও বানাতে থাকব। চলো ভিডিও শুরু করি। নম্বর ১, দি অক্টেভিয়াস। বছর ছিল ১৭৭৫। দুনিয়ার সমুদ্রযাত্রা তখনও পুরনো পদ্ধতি আর লোকের সাহসের উপর নির্ভর করত। জাহাজ ন্যাভিগেট করতে শুধু কম্পাস, তারা আর নাবিকদের অভিজ্ঞতার সাহায্য নেওয়া হতো। দি অক্টেভিয়াস একটা সাধারণ মার্চেন্ট ট্রেডিং জাহাজ গ্রিনল্যান্ড থেকে তার যাত্রা শুরু করে। তার কাছে মূল্যবান জিনিস নিয়ে গন্তব্য ছিল দূরের চায়না। ক্যাপ্টেন আর ক্রু সবাই নিজেদের ডিউটিতে ছিল। প্রতিদিনের রুটিন একদম হিসেব করে করা। লগবুকে প্রত্যেক ছোট ছোট ডিটেল লেখা হচ্ছিল, পানির লেভেল, ইঞ্জিনের অবস্থা, আবহাওয়ার রিপোর্ট। আর শেষ এন্ট্রি ছিল অল ওয়েল, কন্টিনিউইং কোর্স টু চায়না। সবকিছু একদম নর্মাল চলছিল, কিন্তু তারপর যা হলো সেটা বিজ্ঞানীরা আজ পর্যন্ত বুঝতে পারেনি। জাহাজ হঠাৎ সমুদ্রে অদৃশ্য হয়ে গেল। না কোনো সিগন্যাল, না কোনো ধ্বংসাবশেষ, পুরোটা হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। কিন্তু ১৩ বছর পর একটা আর্কটিক হুইলিং এক্সপিডিশন চলছিল। জাহাজের নাম ছিল এলডরন। লোকেরা আর্কটিকের চরম অবস্থায় ধীরে ধীরে এক্সপ্লোর করছিল, আর তখনই তাদের চোখ পড়ল একটা অদ্ভুত দৃশ্যে। একটা জাহাজ একদম নিশ্চল, বরফে পুরোপুরি ঢাকা, আর্কটিকের গভীর তুষারময় জলে দাঁড়িয়ে আছে। ওয়েলাররা সাবধানে কাছে গেল। যখন তারা অক্টেভিয়াসের কাছে পৌঁছল, তখন যে দৃশ্য দেখল সেটা আজও ইতিহাসে একটা চিলিং মুহূর্ত বলে মনে করা হয়। জাহাজ একদম অক্ষত অবস্থায় ছিল, কোনো দৃশ্যমান ক্ষতি নেই। ক্যাপ্টেন তার চেয়ারে জমে গিয়েছিল, হাতে একটা খোলা লগবুক। ক্রু মেম্বাররা তাদের পোস্টে শক্ত হয়ে দাঁড়িয়ে। প্রত্যেকের মুখ জমে গেছে, চোখ চৌড়া খোলা, মুখ অর্ধেক খোলা, যেন কোনো অকল্পনীয় ভয় দেখে মরে গেছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, কোনো সংগ্রামের চিহ্ন নেই, কোনো রক্তের দাগ নেই, কোনো আগুনের চিহ্ন নেই, কোনো ক্ষতি নেই, শুধু নিস্তব্ধতা আর পুরোপুরি জমে যাওয়া। আর লগবুক যেটার শেষ তারিখের এন্ট্রি করা হয়েছিল সেটা পুরোপুরি সংরক্ষিত ছিল, একদম পড়ার মতো। সায়েন্টিস্টরা বলে আর্কটিকের নির্মম আবহাওয়া দায়ী ছিল। বলা হয় হঠাৎ চরম ঝড়ের কারণে জাহাজ পুরোপুরি জমে গিয়েছিল আর ক্রু মারা গিয়েছিল। কিন্তু প্রশ্ন ওঠে, এত বড় জাহাজ যেটা আর্কটিকের অবস্থার জন্য সাবধানে ডিজাইন করা হয়েছিল, কোনো ক্ষতি ছাড়াই বরফে কিভাবে আটকে গেল? আর লগবুকের শেষ নর্মাল এন্ট্রিও এই থিওরিকে দুর্বল করে। কিছু রিসার্চার আর রহস্যপ্রেমীরা মনে করে এটা কোনো অতিপ্রাকৃত শক্তির কাজ ছিল। হয়তো ক্যাপ্টেন কিছু অদ্ভুত দেখেছিল, আর তারপর একটা অদৃশ্য শক্তি সবাইকে জমিয়ে দিয়েছিল। তাদের কথা, লগবুক খোলা অবস্থায় পাওয়া এটা আরও ভয়ঙ্কর করে, যেন একটা গোপন মেসেজ যেটা সেখানেই থেমে গেছে। সবচেয়ে ওয়াইল্ড থিওরি, একটা টাইম ভর্টেক্স বা ডাইমেনশনাল রিফটের কারণে জাহাজ সাময়িকভাবে অন্য ডাইমেনশন বা টাইম পিরিয়ডে চলে গিয়েছিল, আর যখন ফিরে এসেছে তখন পুরোপুরি জমে গিয়েছিল। এর সবচেয়ে বড় ভিত্তি, লগবুকের তারিখ ঠিক ১৭৭৫-এর, আর কোনো আপডেট হয়নি। আর ক্রুয়ের অবস্থান একদম নিশ্চল আর অস্বাভাবিক ছিল। কিছু রিসার্চার বলে এটা এলিয়েন অ্যাবডাকশনের চেষ্টা ছিল। জাহাজের স্ট্রাকচার আর লগবুক অক্ষত থাকা একটা নিয়ন্ত্রিত অ্যাবডাকশনের মতো প্যাটার্ন দেখায়। আর আর্কটিকের দূরাত্মবতা এই থিওরিকে আরও শক্তিশালী করে। আজও আর্কটিক এক্সপ্লোরেশনে দি অক্টেভিয়াস একটা অমীমাংসিত রহস্য। কেউ জানে না জাহাজের শেষ ভাগ্য কী ছিল। রহস্যপ্রেমীদের জন্য প্রত্যেক আর্কটিক এক্সপিডিশনে একটা সাসপেন্স থাকে। কি আজও কোথাও সেই জমে যাওয়া জাহাজের টুকরো আমাদের খোঁজার অপেক্ষায় আছে? সায়েন্স এই রহস্যের জন্য অনেক ব্যাখ্যা দিয়েছে, কিন্তু কোনো কঠিন প্রমাণ এখনও পাওয়া যায়নি। শুধু একটা নির্জন জমে যাওয়া জায়গা আর একটা প্রাচীন লগবুক যেটা সবসময় একটা প্রশ্ন তোলে, এটা কি প্রাকৃতিক ঘটনা ছিল, নাকি এমন কিছু যা মানুষ বোঝার জন্য প্রস্তুতি নয়? দি অক্টেভিয়াস রহস্য একটা এমন গল্প যেটা সমুদ্রের গভীরতায় লুকিয়ে আছে, যেখানে প্রত্যেক ঢেউ একটা অজানা গল্প লুকিয়ে রাখে, আর প্রত্যেক প্রতিধ্বনি একটা অমীমাংসিত প্রশ্ন হয়ে যায়। আজও দুনিয়া জুড়ে এক্সপ্লোরাররা এই রহস্য সমাধানের চেষ্টা করছে, কিন্তু সত্য কি কখনো সামনে আসবে, নাকি এই রহস্য চিরকাল রহস্যই থেকে যাবে? নম্বর ২, দ্য ইউএসএস সাইক্লপস রহস্য। প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন সমুদ্রের রহস্য এখনও পুরোপুরি বোঝা যায়নি আর টেকনোলজির লেভেল সীমিত ছিল, তখন এমন একটা ঘটনা ঘটল যেটা দুনিয়া জুড়ে সবাইকে অবাক করে দিল। একটা বিশাল নেভি জাহাজ ৩০০-র বেশি ক্রু মেম্বার নিয়ে হঠাৎ সমুদ্রে অদৃশ্য হয়ে গেল। না কোনো ডিস্ট্রেস সিগন্যাল, না ধ্বংসাবশেষ,
শুধু একটা খালি সমুদ্র আর একটা গভীর অমীমাংসিত রহস্য। আজ আমরা কথা বলবো দ্য ইউএসএস সাইক্লপস অদৃশ্য হওয়ার রহস্য নিয়ে। বছর ছিল 1918। প্রথম বিশ্বযুদ্ধ চলছিল আর প্রত্যেক দেশ নিজের নেভাল ফোর্সকে শক্তিশালী করছিল। ইউএসএস সাইক্লপস একটা বিশাল ইউএস নেভি জাহাজ, যেটা বিশেষভাবে ফুয়েল আর ম্যাঙ্গানিজ পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছিল। খুব বড় আর শক্তিশালী জাহাজ, নন কম্ব্যাটের জন্য বানানো একটা কার্গো ভেসেল। ক্যাপ্টেন জর্জ ওয়ার্লি আর ক্রু মেম্বাররা তাদের রুটিন ডিউটিতে ছিল। ইউএসএস সাইক্লপস বাল্টিমোর থেকে ব্রাজিলের বাহিয়া পোর্টের দিকে যাত্রা করছিল। তার কাছে ম্যাঙ্গানিজ কার্গো, যেটা সামরিকের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। 12 মার্চ 1918-তে ইউএসএস সাইক্লপস তার যাত্রা শুরু করে। সবকিছু একদম নর্মাল ছিল। ক্যাপ্টেনের শেষ লগবুক এন্ট্রি ছিল স্মুথ ভয়েজ, নাথিং অ্যাবনর্মাল। কিন্তু যখন জাহাজ তার রুটে এগোচ্ছিল আর বারমুডা ট্রায়াঙ্গেলের কুখ্যাত এলাকা দিয়ে যাচ্ছিল, তখন সব চিহ্ন হারিয়ে গেল। কোনো ডিস্ট্রেস সিগন্যাল পাঠানো হয়নি, জাহাজ থেকে কেউ শেষ যোগাযোগ করেনি। যখন ইউএসএস সাইক্লপস নির্ধারিত আগমনের তারিখে পোর্টে পৌঁছল না, তখন ইউএস নেভি সার্চ অপারেশন শুরু করল। অনেক খোঁজার পরেও জাহাজের কোনো ধ্বংসাবশেষ পাওয়া গেল না। না কোনো বেঁচে যাওয়া লোক, না ধ্বংসাবশেষ, না একটা ছোট সিগন্যাল। অফিসিয়াল থিওরি বলে সাইক্লপসের ডিজাইনে ত্রুটি ছিল, আর ওভারলোডেড ম্যাঙ্গানিজ কার্গোর কারণে জাহাজ ধসে পড়েছিল। কিন্তু লোকেরা বলে, এত বড় আর শক্তিশালী জাহাজ কোনো ডিস্ট্রেস সিগন্যাল ছাড়াই কিভাবে ধসে পড়ল? আরেকটা থিওরি বলে বিশাল ঝড় বা হারিকেন জাহাজকে ধ্বংস করেছে। কিন্তু এমন ঝড়ে সাধারণত ধ্বংসাবশেষ পাওয়া যায়, কিন্তু সাইক্লপসের একদম কোনো চিহ্ন পাওয়া যায়নি। সবচেয়ে ওয়াইল্ড আর রহস্যময় থিওরি বলে ইউএসএস সাইক্লপস একটা ইউএফও এনকাউন্টারের শিকার হয়েছে, আর পুরো জাহাজ একটা নিয়ন্ত্রিত অ্যাবডাকশনের কারণে রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে গেছে। কিছু আইউইটনেস অ্যাকাউন্টও এই দিকে ইঙ্গিত করে, কিন্তু অফিসিয়াল তদন্ত কখনো এগুলোকে বৈধতা দেয়নি। বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় অনেক ব্যাখ্যাতীত অদৃশ্য হয়ে যাওয়া ঘটেছে, আর ইউএসএস সাইক্লপসও সেই রহস্যময় জোনের অংশ হয়ে গেল। এই থিওরিকে সমর্থন করা লোকেরা বলে অস্বাভাবিক ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা ওয়ার্প টেক্সিস জাহাজকে পুরোপুরি অদৃশ্য করে দেয়। ইউএসএস সাইক্লপসের অদৃশ্য হওয়া এখনও ইউএস নেভি ইতিহাসে সবচেয়ে বড় ব্যাখ্যাতীত নন কম্ব্যাট জীবনহানি বলে মনে করা হয়। সবচেয়ে বিচলিত করা ব্যাপার, এই ট্র্যাজেডির কোনো কঠিন প্রমাণ নেই, না ধ্বংসাবশেষ, না বেঁচে যাওয়া লোক, না মেসেজ। আজও অনেক রিসার্চার, কনস্পিরেসি থিওরিস্ট আর ডকুমেন্টারি মেকার এই কেস তদন্ত করে। প্রত্যেক নতুন এক্সপেডিশনে নতুন হাইপোথেসিস সামনে আসে, কিন্তু প্রত্যেকবার একই ফল, শুধু অমীমাংসিত প্রশ্ন। ইউএসএস সাইক্লপস কি প্রাকৃতিক শক্তির একটা নির্দোষ শিকার ছিল, নাকি তার অদৃশ্য হওয়ার পিছনে কোনো গোপনীয়তা লুকিয়েছিল? ইউএসএস সাইক্লপস একটা এমন গল্প যেটা বলে সমুদ্রের গভীরতা আমাদের থেকে অনেক গভীর, আর প্রত্যেক ঢেউয়ের পিছনে একটা অমীমাংসিত রহস্য লুকিয়ে আছে। নম্বর 3, দি অরাং মেদান রহস্য। বছর ছিল 1947, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময়। মার্চেন্ট শিপিং ইন্ডাস্ট্রি আবার জেগে উঠছিল, আর প্রত্যেক কোণে ট্রেড রুট সক্রিয় হচ্ছিল। অরাং মেদান একটা ডাচ কার্গো জাহাজ, যেটা ইস্ট ইন্ডিজ থেকে ইউনাইটেড স্টেটসের দিকে জিনিস পরিবহন করছিল। আর একদিন প্যাসিফিক মহাসাগরে প্রথম ডিস্ট্রেস সিগন্যাল এলো। অল অফিসার্স ইনক্লুডিং ক্যাপ্টেন আর ডেড, লাইং ইন চার্ট রুম অ্যান্ড ব্রিজ, পসিবলি হোল ক্রু ডেড। ক্যাপ্টেন সহ সব অফিসার মারা গেছে, চার্ট রুম আর ব্রিজে পড়ে আছে, পুরো ক্রু মারা গেছে। আর তারপর এলো আই ডাই। সিগন্যাল পাওয়ার সাথে সাথে ইউএস আর অ্যালাইড ফোর্স রেস্কিউ মিশন শুরু করল, আর একটা আমেরিকান রেস্কিউ জাহাজ সেখানে পৌঁছল। যখন রেস্কিউ জাহাজ অরাং মেদানের কাছে পৌঁছল, তখন যে দৃশ্য দেখল সেটা সবাইকে অবাক করে দিল। জাহাজ একদম নিশ্চল, প্রত্যেক কোণে একটা অদ্ভুত নিস্তব্ধতা। ক্যাপ্টেন আর অফিসাররা তাদের পোস্টে মৃত অবস্থায় পড়ে আছে, চোখ চওড়া খোলা, মুখ অদ্ভুতভাবে খোলা, মুখভাব ভয়ে ভরা। ক্রু মেম্বাররাও একইভাবে জমে গিয়েছিল। কোনো দৃশ্যমান ক্ষত নেই, কোনো রক্তের দাগ নেই, আর সবচেয়ে অদ্ভুত, সবার মুখে একটা অদ্ভুত ভয় আর শকের ভাব, যেন তারা এমন কিছু দেখেছে যা মানুষের বোঝার বাইরে। রেস্কিউ টিম তৎক্ষণাৎ ইনভেস্টিগেশন শুরু করল, কিন্তু কোনো ক্লু পাওয়া গেল না, না মেসেজ, না সংগ্রামের চিহ্ন, না কেমিক্যাল এক্সপোজারের চিহ্ন।
আর ঠিক সেই মুহূর্তে আরেকটা হরার মুহূর্ত এলো। অরাং মেদানের ইঞ্জিন আর লাইট নিজে নিজে চালু হয়ে গেল, আর তারপর হঠাৎ একটা বিশাল বিস্ফোরণের সাথে পুরো জাহাজ ডুবে গেল। রেস্কিউ টিম শুধু অসহায়ভাবে দেখতে থাকল, আর অরাং মেদানের শেষ গল্প হয়ে গেল একটা চিরন্তন রহস্য। সবচেয়ে সাধারণ থিওরি, কার্গোতে রাখা কেমিক্যাল জিঙ্ক অক্সাইড বা পটাশিয়াম ক্লোরেট লিকেজের কারণে বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল, আর সেই বিষাক্ত গ্যাসের কারণে পুরো ক্রু হঠাৎ মারা গিয়েছিল, আর ভয়ের ভাব সেখানেই জমে গিয়েছিল। কিন্তু এই থিওরির সবচেয়ে বড় সন্দেহ, এত বিপজ্জনক কেমিক্যাল জাহাজে রাখা সত্ত্বেও কোনো কন্টেনারের ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি। কিছু এক্সপার্ট মনে করে জাহাজ কার্সড ছিল, বা ক্রু কোনো অতিপ্রাকৃত শক্তি দেখেছিল যা তাদের মেরে ফেলেছে। তাদের মুখের ভয়ের ভাব তার প্রমাণ, যেন কোনো অকল্পনীয় ভয় তাদের হাতে মেরে ফেলেছে। আরেকটা থিওরি, অরাং মেদান একটা গোপন ইন্টেলিজেন্স মিশনে ছিল, আর হয়তো কোনো শত্রু সাবমেরিন বা গোপন অস্ত্র এটাকে আক্রমণ করেছে। কিন্তু সেই সময়ের রেকর্ডে এমন কোনো এন্ট্রি পাওয়া যায়নি। লোকেরা মনে করে একটা অজানা ফ্লাইং অবজেক্ট জাহাজকে টার্গেট করেছে, আর সব ক্রু মেম্বারকে একটা এনার্জি বিম দিয়ে তৎক্ষণাৎ ধ্বংস করে দিয়েছে। কিন্তু এই থিওরিরও কোনো সায়েন্টিফিক প্রমাণ পাওয়া যায়নি। বলা হয় ক্রুয়ের মধ্যে কোনো কারণে বিদ্রোহ হয়েছে, আর সবাই অদৃশ্য হওয়ার পর জাহাজ পরিত্যক্ত হয়ে গিয়েছিল। কিন্তু এই থিওরিকেও সমর্থন করার কোনো কঠিন প্রমাণ পাওয়া যায়নি। আজও অরাং মেগানের গল্প একটা অমীমাংসিত রহস্য। দুনিয়ার ইতিহাসে এটাকে দ্য গোস্ট শিপ অব দ্য প্যাসিফিক নামে মনে করা হয়। প্রত্যেক নতুন প্রজন্মের ইনভেস্টিগেটরের জন্য এটা একটা অমীমাংসিত কেস, আর প্রত্যেক এক্সপেডিশনে লোকেরা এই গল্পের খোঁজে বেরোয়। লাস্ট ডকুমেন্টেড সাইটিং ছিল যে অরাং মেদান টোগা আইল্যান্ডের কাছে ড্রিফট করতে দেখা গিয়েছিল, আর তারপর ইতিহাসে কোথাও হারিয়ে গেছে। এটা কি সত্যিই একটা ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট ছিল, নাকি তার পিছনে আরও কিছু অন্ধকার আর ব্যাখ্যাতীত শক্তি ছিল? অরাং মেদান একটা এমন গল্প যেটা সমুদ্রের গভীরতা থেকে উঠে সব সময় আমাদের চিন্তাকে চ্যালেঞ্জ করে, যেখানে প্রত্যেক ঢেউ একটা অমীমাংসিত রহস্য লুকিয়ে রাখে, আর প্রত্যেক প্রতিধ্বনি একটা অমীমাংসিত প্রশ্ন ছেড়ে যায়। আমরা কি কখনো সত্য জানতে পারব, নাকি এই রহস্য চিরকাল রহস্যই থেকে যাবে? নম্বর 4, দ্য বাইচিমো। বছর ছিল 1931। জায়গা ছিল আর্কটিক মহাসাগরের চরম আর নির্জন এলাকা, গ্রিনল্যান্ড আর আলাস্কার মাঝে। বাইচিমো একটা কার্গো জাহাজ, যেটা হাডসন্স বে কোম্পানির জন্য জিনিস আর ফার পরিবহন করত। তার শক্তিশালী বরফ প্রতিরোধী ডিজাইনের কারণে এটাকে বিশেষভাবে আর্কটিক যাত্রার জন্য বানানো হয়েছিল। ক্যাপ্টেন আর ক্রু মেম্বাররা খুব অভিজ্ঞ ছিলেন, আর আর্কটিকের অবস্থা পুরোপুরি বুঝতেন। তাদের মিশন ছিল সিম্পল, লোকাল বসতিগুলোকে প্রয়োজনীয় জিনিস আর ট্রেড আইটেম সাপ্লাই করা, আর আর্কটিকের চরম অবস্থার মোকাবিলা করা। ডিসেম্বর 1931-এ বাইচিমো একটা চরম আর্কটিক ঝড়ে আটকে পড়ল, আর জাহাজ নিজেকে খুব বিপজ্জনক অবস্থায় পেল। ক্যাপ্টেন ডিসিশন নিলেন যে ঝড় একটু কমা পর্যন্ত ক্রুকে সাময়িকভাবে পরিত্যাগ করা হবে, আর তাই করা হলো। কিন্তু যখন ক্রু ফিরে এলো, তখন বাইচিমো নিজে থেকে সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। আর তারপর সপ্তাহ, মাস আর বছরের পর বছর অনেক সাইটিং হতে লাগল। মাছ ধরার লোকেরা এটাকে আর্কটিক বরফে ড্রিফট করতে দেখেছে। এক্সপ্লোরার আর জাহাজেরা রিপোর্ট করেছে যে বাইচিমো নিজে নিজে চলতে থাকে, কোনো ক্রু বা ইঞ্জিন কন্ট্রোল ছাড়াই। কখনো হরাইজনে দেখা যায়, কখনো আইসবার্গের সাথে মিশে যায়। শেষ ডকুমেন্টেড সাইটিং হয় 1959 সালে, যখন একটা কানাডিয়ান এক্সপ্লোরার এটাকে আর্কটিক বরফে জমে যাওয়া অবস্থায় দেখেছিল, কিন্তু সেটাকে রিকভার করা যায়নি। বাইচিমো আজ পর্যন্ত দুনিয়ার সবচেয়ে দীর্ঘস্থায়ী ড্রিফটিং গোস্ট শিপ বলে মনে করা হয়। একটা এমন জাহাজ যেটা 38 বছর ধরে আর্কটিকে নিজে নিজে ড্রিফট করেছে, কোনো ক্রু ছাড়াই। সবচেয়ে গ্রহণযোগ্য থিওরি, ঝড়ের সময় ক্রু নিজেদের নিরাপত্তার জন্য জাহাজ ছেড়ে দিয়েছিল, আর তারপর বাইচিমো আর্কটিক বরফে আটকে নিজে নিজে ড্রিফট করতে থেকেছে। বলা হয় জাহাজের মজবুত ডিজাইনের কারণে সে এত বছর বেঁচেছিল, আর একটা প্রাকৃতিক ড্রিফট প্যাটার্নের কারণে ধীরে ধীরে আর্কটিকের সর্বত্র দৃশ্যমান হয়ে উঠেছে। কিছু রিসার্চার মনে করে এটা একটা কার্সড জাহাজ ছিল, আর যে এর সাথে যাত্রা করত সে রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে যেত। জাহাজের নিজে থেকে চলা কোনো নিয়ন্ত্রণ ছাড়া অতিপ্রাকৃত শক্তির কাজ মনে হয়। ওয়াইল্ড থিওরি বলে বাইচিমো কোনো টাইম ভর্টেক্স দিয়ে গিয়েছে, আর সাময়িকভাবে অন্য ডাইমেনশনে আটকে গিয়েছিল, যার ফলে যখন স্বাভাবিক টাইম স্পেসে ফিরে এসেছে তখনও তার গতি অস্বাভাবিক ছিল। আর্কটিক এলাকায় অস্বাভাবিক ম্যাগনেটিক অ্যানোমালি পাওয়া গেছে।
বলা হয় এই এলাকার ম্যাগনেটিক ডিস্টারবেন্স বাইচিমোর ন্যাভিগেশনাল সিস্টেমকে বিভ্রান্ত করে ড্রিফট করতে বাধ্য করেছে। আজও বাইচিমো একটা আইকনিক প্রতীক, একটা চিরন্তন স্মারক যে সমুদ্রের গভীরতা শুধু অজানা নয়, ব্যাখ্যাতীত। প্রত্যেক আর্কটিক এক্সপেডিশনে লোকেরা খোঁজে, কিন্তু শুধু নির্জন বরফ আর অবর্ণনীয় নিস্তব্ধতাই পায়। বাইচিমোর উত্তরাধিকার দুনিয়ার সবচেয়ে দীর্ঘস্থায়ী গোস্টশিপ রহস্য হয়ে আছে। আর্কটিকের চরম অবস্থায় বেঁচে থাকা একটা পরিত্যক্ত জাহাজ, আর প্রত্যেক নতুন থিওরির সাথে এই রহস্য আরও গভীর হয়ে যায়। বাইচিমো কি সত্যি শুধু একটা পরিত্যক্ত জাহাজ ছিল, নাকি তার পিছনে কোনো অদ্ভুত শক্তি লুকিয়েছিল? বাইচিমো একটা এমন গল্প যেটা বলে সমুদ্র শুধু যাত্রার মাধ্যম নয়, একটা অজানা আর রহস্যময় দুনিয়া, যেখানে প্রত্যেক আইসবার্গ, প্রত্যেক ঢেউ আর প্রত্যেক নিস্তব্ধ প্রতিধ্বনি একটা অজানা গল্পের অংশ হয়ে যায়, আর প্রত্যেক নতুন প্রজন্মের এক্সপ্লোরারকে এটা চ্যালেঞ্জ করতে হয়। আমরা কি কখনো সত্য জানতে পারব, নাকি এই রহস্য চিরকাল রহস্যই থেকে যাবে? নম্বর 5, দ্য এমভি জয়িতা ঘটনা। জাহাজ যেটা একদিন তার রুট থেকে হঠাৎ অদৃশ্য হয়ে গেল, আর 5 দিন পর যখন পাওয়া গেল তখন সব ক্রু মেম্বার আর যাত্রীরা কোথাও হারিয়ে গিয়েছিল, আর জাহাজের অবস্থা এমন ছিল যেটা সবার চিন্তার বাইরে। বছর ছিল 1955, জায়গা ছিল দক্ষিণ প্যাসিফিক মহাসাগর, টোগা আইল্যান্ডের কাছে। এমভি জয়িতা একটা মার্চেন্ট ভেসেল, বিশেষভাবে ছোট কার্গো আর যাত্রী পরিবহনের জন্য ডিজাইনড। তার মজবুত বিল্ডের কারণে প্যাসিফিকের রুক্ষ সমুদ্রের জন্য নির্ভরযোগ্য বলে মনে করা হতো। সেই দিন এমভি জয়িতা তার যাত্রা শুরু করে। গন্তব্য ছিল সামোয়া। যাত্রীর সংখ্যা ছিল 25 জন, যার মধ্যে অফিসার, ক্রু মেম্বার আর যাত্রী ছিল। সবকিছু নরমাল ছিল, কিন্তু এটা এমন একটা যাত্রার শুরু ছিল যেটা দুনিয়া জুড়ে রহস্যের বইয়ে চিরকাল লুকিয়ে থেকে গেল। 5 অক্টোবর 1955-তে এমভি জয়িতা টোগা থেকে যাত্রা শুরু করে, আর তার 3 দিন পর 8 অক্টোবর 1955-তে জাহাজ ব্যাখ্যাহীন অবস্থায় পাওয়া যায়। জাহাজের ইঞ্জিন একদম খারাপ ছিল, কমিউনিকেশন সিস্টেমও ক্ষতিগ্রস্ত। সব কার্গো আর মূল্যবান জিনিস ঠিকঠাক ছিল, কিন্তু সবচেয়ে অদ্ভুত, 25 জন কোথাও হারিয়ে গিয়েছিল। লাইফ রাফটও হারিয়ে গিয়েছিল। জাহাজের অভ্যন্তরে কোনো রক্তের দাগ ছিল না, ব্যক্তিগত জিনিস ঠিকঠাক ছিল, যেন লোকেরা হঠাৎ কোথাও চলে গেছে, কোনো অমরণিকতা ছাড়াই। তদন্তকারীরা প্রত্যেক কোণ ভালো করে পরীক্ষা করল, কিন্তু কোনো ক্লু পাওয়া গেল না। কখন শেষ এন্ট্রি হয়েছিল, না কোনো ডিস্ট্রেস সিগন্যাল, না কোনো লড়াইয়ের চিহ্ন।